হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ইউনিট 1 থেকে। প্রশ্নটা হচ্ছে, ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ইসলামী শিক্ষা ব্যবস্থা পবিত্র কুরআন ও হাদিসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক সুপ্রাচীন ও ঐতিহ্যপূর্ণ জ্ঞান চর্চার ধারা। এটি কেবল ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ না থেকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় যুগান্তকারী অবদান রেখেছে। এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে ইহলৌকিক ও পরলৌকিক জীবনের কল্যাণ নিশ্চিত করা। এবার এর বৈশিষ্ট্য দেখো। শিক্ষার শুরুর অনুষ্ঠান। শিশুর শিক্ষা জীবন শুরু হতো বিসমিল্লাহ খানি নামক একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, সাধারণত 4 বছর 4 মাস 4 দিনে পরিবারের সদস্য ও আলেমদের উপস্থিতিতে শিশুকে বিসমিল্লাহি রহমানি রহিম ও পবিত্র কুরআনের কিছু আয়াত পাঠ করার মাধ্যমে তার শিক্ষার সূচনা হতো। এই অনুষ্ঠান শিশুর কোমল মনে শিক্ষার প্রতি গভীর আগ্রহ ও পবিত্র শ্রদ্ধাবোধ তৈরি করত। 2 নম্বর পয়েন্ট, শিক্ষাদান পদ্ধতি। ইসলামী শিক্ষা ব্যবস্থায় বক্তৃতা, মুখস্থকরণ, বিশেষত কুরআন ও হাদিস, পুনরাবৃত্তি, প্রশ্ন উত্তর ও আলোচনা ছিল প্রধান শিক্ষাদান পদ্ধতি। কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণ, হাতে কলমে শিক্ষা এবং শিক্ষকের লেখা অনুকরণ করার রীতিও প্রচলিত ছিল। আর এই পদ্ধতি শিক্ষার্থীদের জ্ঞান আত্মস্থ করে ও স্মৃতিতে ধারণ করতে সহায়ক ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, পাঠ্যক্রমটা বোঝো। পাঠ্যক্রম ছিল ব্যাপক ও সমন্বিত, যেখানে ধর্মীয় এবং জাগতিক উভয় প্রকার জ্ঞানের সংমিশ্রণ ঘটানো হতো। কুরআন, তাহসির, হাদিস, ফিকহ, আরবি ভাষা সাহিত্য, যুক্তিবিদ্যা, দর্শন, গণিত, এই সবগুলো গুরুত্বপূর্ণ অংশ ছিল। এটি শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সাহায্য করত। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে দেখো নিচের দিকে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। গুরু শিষ্যের সম্পর্ক, এখানে কি বলা হচ্ছে দেখো, গুরু মানে ওস্তাদ এবং শিষ্য মানে সাগরিদ সম্পর্ক ছিল অত্যন্ত পবিত্র, শ্রদ্ধাপূর্ণ ও স্নেহময়। শিক্ষার শুরুর জ্ঞানদাতাই ছিলেন, বলছে শিক্ষা শুধু জ্ঞানদাতাই ছিলেন না, তিনি শিক্ষার্থীর নৈতিক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসাবে ভূমিকা পালন করতেন। শিষ্যরা গুরুর প্রতি সম্পূর্ণ অনুগত, সেবা ও সম্মান প্রদর্শন করত, যা জ্ঞান অর্জনকে ফলপ্রসূ করত। তারপরে হচ্ছে শিক্ষা শেষের অনুষ্ঠান। কি বলা হচ্ছে দেখো, শিক্ষা সফলভাবে সমাপ্ত করার পর শিক্ষার্থীদের আনুষ্ঠানিক স্বীকৃতির স্বরূপ সমাবর্তন অনুষ্ঠান হতো। সেটাকে বলা হচ্ছে দস্তারবন্দি বা সমাবর্তন অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাথায় সম্মানসূচক পাগড়ি অর্থাৎ দস্তার পরানো হতো এবং শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষাদানের অনুমতিপত্র হিসাবে সানাদ বা ইজায়াজা প্রদান করা হতো। এটি ছিল পাণ্ডিত্যের সামাজিক স্বীকৃতি। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, পরের পয়েন্ট, ইসলামী শিক্ষার মূল লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন, ব্যক্তির আত্মিক ও নৈতিক উন্নয়ন এবং একটি ন্যায়বিচারপূর্ণ কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করা, জ্ঞান অর্জনকে আধ্যাত্মিক উন্নতির সোপান এবং ইহলৌকিক ও পরলৌকিক সাফল্যের চাবিকাঠি হিসাবে গণ্য করা হতো। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা কেন্দ্র ও অর্থায়ন, অর্থাৎ কোথায় তারা শিখতো এবং টাকা কোথা থেকে আসতো। এই পয়েন্টটা তোমরা বুঝে নাও। এবারে এখানে কি বলা হচ্ছে দেখো, ইসলামী শিক্ষার প্রধান কেন্দ্র ছিল মক্তব ও মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলি
পায়শ্চয় শাসকবর্গ, তারপর অভিজাত ও জনহিতৈষী ব্যক্তিদের দানে পরিচালিত হতো। এর ফলে বহু দারিদ্র মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে শিক্ষা লাভের সুযোগ পেত, যা শিক্ষার প্রসারে সাহায্য করত। তারপর হচ্ছে নৈতিক বিকাশ ও নারী শিক্ষা। কি বলা হচ্ছে দেখো, শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের ওপর অধিক গুরুত্ব দেওয়া হতো। সততা, তারপরে বিনয়, ন্যায়পরায়ণের মতো গুণাবলী অর্জনে উৎসাহিত করা হতো। ইসলামের প্রাথমিক যুগে নারী শিক্ষার প্রচলন থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারণে তা সীমিত হয়ে পড়ে। তবে অভিজাত পরিবারে এর ধারাবাহিকতা ছিল। উপসংহারটা এবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্নের উত্তর।